রাতটা ছিল অদ্ভুত নীরব। জানলার ফাঁক দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় পর্দাটা কাঁপছিল আস্তে আস্তে, আর ঘরে একটা অজানা ভারী নিস্তব্ধতা জমে উঠছিল। দীপক চুপচাপ বসে আছে বিছানার একপাশে, মায়ের কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আজ মা ওর কাছে একটা অনুরোধ করেছে, এমন অনুরোধ যা শুনে ওর বুকটা হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। মা বলেছিল, দীপক, তুই জানিস আমি অনেক কষ্টে এই সংসারটা টিকিয়ে রেখেছি। তোর বাবার মৃত্যুর পর প্রতিটা দিন আমার কাছে যুদ্ধের মতো ছিল, কিন্তু একটা কথা রাখবি, আমার দীপ্তির পাশে থাকিস। ওর জীবনে যতই ঝড় আসুক তুই যেন ওকে একা না ফেলে যাস। দীপক অবাক হয়েছিল, মা কেন এমন কথা বলছে? দীপ্তি তো তার নিজের দিদি। তবু মায়ের চোখের দৃষ্টি, গলার কাঁপন সব যেন অদ্ভুত এক রহস্যে ভরা ছিল। কয়েকদিন পর মা অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে ভর্তি করতে হলো। দীপ্তি তখন সব সামলাচ্ছিল, দিনরাত মায়ের পাশে থেকে ওর সেবা করছিল। দীপক ওদিকে অফিস সামলিয়ে রাতে বাড়ি ফিরে চুপচাপ বারান্দায় বসে থাকত। নিজের ভেতরে একটা ভারী অস্থিরতা টের পেত। মা হয়তো বুঝতে পেরেছিল কিছু, তাই এমন অনুরোধ রেখে গেছে এই ভেবে ওর বুকটা ছটপাট করত। একদিন রাতে মা হাসপাতালে ছিল, বাড়িতে শুধু দীপক আর দীপ্তি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল, বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো। দীপক মোমবাতি আনতে উঠল, ঠিক তখনই দেখল জানলার পাশে দীপ্তি দাঁড়িয়ে আছে, তার মুখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। দীপক এগিয়ে গিয়ে আসতে বলল, দিদি, কাঁদছো কেন? দীপ্তি চমকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে বলল, সবকিছু এত জটিল লাগছে দীপক, মনে হয় যেন কারো কথাগুলো কানে বাজছে বারবার। দীপক অবাক হয়ে বলল, মায়ের কথা বলছো? দীপ্তি ধীরে মাথা নাড়ল, হ্যাঁ, মা আমাকে বলেছিল তুই যদি কখনো একা হয়ে যাস তাহলে তোর ভরসা হবে শুধু দীপক। মা বুঝে গিয়েছিল সমাজের চোখে আমি হয়তো নিজের মতো করে বাঁচতে পারবো না। মা চেয়েছিল তুই আমার পাশে থাকিস, যেভাবেই হোক। দীপক কিছু বলতে পারল না, শুধু ওর বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য দীপ্তির মুখটা স্পষ্ট দেখা গেল, চোখে অদ্ভুত একটা ভয়ের ছাপ। সেই রাত থেকে সবকিছু ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। দীপক আর দীপ্তি দুজনেই চুপচাপ হয়ে গেল, কিন্তু তাদের মাঝে নীরবতা যেন আরও ঘন হতে লাগল। তারা একে অপরের কাছ থেকে দূরে যেতে চাইলেও পারল না। দীপ্তির বিয়ের পর যে মানুষটা তার জীবনে এসেছিল সে ওকে বুঝতে পারেনি, সম্মান দেয়নি। আর দীপক নিজের মায়ের শেষ অনুরোধের ভার নিয়ে প্রতিদিন একটু একটু করে ভেতরে ভেঙে পড়ছিল। মা চলে যাওয়ার পর বাড়িটা আরও খাকা হয়ে গেল। চারপাশের মানুষের দৃষ্টি, কথাবার্তা সবকিছুই যেন একটা ছায়ার মতো ওদের উপর ঝুলে রইল। রাতে যখন বাড়ি নিস্তব্ধ থাকে, দীপক মনে করে মায়ের কণ্ঠস্বর এখনও যেন কোথাও ভেসে আসে, দীপক, ওর পাশে থাকিস, ওকে একা ফেলিস না। সেই এক বাক্য ওর জীবনের সবচেয়ে বড় শৃঙ্খল হয়ে গেছে। দীপ্তিও চুপচাপ, কিন্তু মাঝে মাঝে ওর চোখে এমন এক আকুলতা দেখা যায় যা দীপককে গভীরভাবে নাড়া দেয়। তারা দুজনেই জানে এই সম্পর্ক সমাজ বোঝে না, তবু এই অদৃশ্য বন্ধন তাদের ভেতরে জড়িয়ে রেখেছে এক অজানা দায় আর অপরাধ বোধে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর এখনও এক অদ্ভুত ভারী নীরবতা। দীপ্তি মোমবাতির আলোয় তাকিয়ে বলে, দীপক, মা যদি আজ বেঁচে থাকতো হয়তো সবকিছু আলাদা হতো। দীপক কোনো উত্তর দেয় না, শুধু নিঃশব্দে জানলার বাইরে তাকিয়ে থাকে, যেখানে অন্ধকারে এখনও বৃষ্টির গন্ধ মিশে আছে মায়ের সেই শেষ অনুরোধের মতো। রাত গড়িয়ে ভোর হলো, কিন্তু দীপকের চোখে ঘুম আসেনি এক মুহূর্তেও। জানলার ফাঁক দিয়ে আসা সূর্যের আলোয় ঘরটা হালকা উজ্জ্বল হয়ে উঠলেও তার ভেতরটা যেন আরও অন্ধকার হয়ে আছে। চায়ের কাপ হাতে নিয়ে সে চুপচাপ বসে আছে। মনে হচ্ছে কিছু একটা ধীরে ধীরে তার বুকের ভেতর গেঁথে যাচ্ছে, যেন একটা ভারী পাথর চেপে আছে বুকে। ঠিক তখনই দরজার সামনে দীপ্তি এসে দাঁড়ালো, গায়ে হালকা সাদা শাড়ি, চুলে কোনো আঁচড় নেই, চোখ দুটো লাল। দীপক চা নামিয়ে রাখল, ধীরে বলল, রাতের ঘুম হয়নি? দীপ্তি আস্তে মাথা নাড়ল, তারপর নিচু গলায় বলল, তুই জানিস দীপক, আমি গতরাতে ঘুমোতে পারিনি। মনে হচ্ছিল মা ঠিক আমার পাশে বসে আছে, আমি ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দীপক থমকে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, কি বলছিল মা? দীপ্তি চোখ নামিয়ে ভিড়ে বলল, ওই একই কথা, দীপককে বিশ্বাস কর, ও তোর পাশে আছে। কিন্তু জানিস, আমি এখন ভয় পাচ্ছি। মা কেন এমন বলেছিল বারবার? দীপক কোনো উত্তর দিতে পারল না। ভেতরে কোথাও একটা ধাক্কা লাগলো, মনে পড়ল মায়ের মৃত্যুর আগে ওর চোখে যে ভয় ছিল সেটা হয়তো শুধু মৃত্যু ভয় ছিল না, ছিল আরও গভীর কিছু। দীপ্তি উঠে চলে গেল রান্নাঘরের দিকে, আর দীপক চুপচাপ মায়ের ছবিটার দিকে তাকিয়ে রইল।
ফ্রেমের ভিতরে হাসি মুখের মানুষটা যেন তাকিয়েই আছে ওদের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে। দিন গড়িয়ে দুপুর এলো, বাড়িটা একেবারে নিস্তব্ধ। দীপক অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ পিছন থেকে দীপ্তির গলা শোনা গেল, দীপক, আজ অফিসে যাবি? দীপক পেছন ফিরে তাকালো। দীপ্তি জানলার পাশে দাঁড়িয়ে আছে, মুখে হালকা অচেনা হাসি। আমার ভয় করছে আজ, মা স্বপ্নে দীপক কপাল কুঁচকে বলল, স্বপ্নে? এবার কি বলল? দীপ্তি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমার কাছের মানুষই নাকি আমার সবচেয়ে বড় বিপদ। আমি জানি না মা কি বোঝাতে চেয়েছে। দীপকের বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজের অজান্তেই মায়ের সেই কথাগুলো তার মনে বাজতে লাগল। ওর পাশে থাকিস, ওকে একা ফেলিস না। তাহলে কি মা জানতো কোনো বিপদ অপেক্ষা করছে দীপ্তির জন্য? নাকি মা কিছু দেখেছিল যা ওরা জানে না? সন্ধ্যা নামল ধীরে ধীরে। বাইরে আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে। দীপক বারান্দায় দাঁড়িয়ে আছে, চুপচাপ। দীপ্তি পেছন থেকে এসে পাশে দাঁড়ালো। দুজনেই নীরব। বৃষ্টির শব্দে একসময় দীপ্তি বলল, দীপক, কখনো কি মনে হয় মা কিছু লুকিয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে? দীপক চোখ নামিয়ে বলল, মা সারা জীবন লুকিয়ে বেঁচেছে দিদি। বাবার মৃত্যুর পর অনেক কিছু একা সামলেছে, কিন্তু হয়তো আমাদের কিছুই বলেনি। দীপ্তি তাকিয়ে রইল দীপকের মুখের দিকে। একটা দীর্ঘ বিরতির পর আস্তে বলল, তুই জানিস দীপক, আমি বাবাকে আসলে ঠিকমতো মনে করতে পারি না। ছোট ছিলাম তখন। মা সবসময় বলতো বাবা ছিল খুব ভালো মানুষ। কিন্তু একবার আমি মায়ের ডায়েরিতে দেখেছিলাম, আমি ভুল করেছি। যাকে বিয়ে করেছিলাম সে আমার ভালোবাসা ছিল না। দীপকের চোখ বড় হয়ে গেল। মানে? সে অবাক হয়ে বলল, তুই ডায়েরি দেখেছিলি? দীপ্তি ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, তখন ছোট ছিলাম, ঠিক বুঝিনি। কিন্তু এখন মনে হয় মা হলে তো আমাদের আসল বাবার কথা বলেনি। দীপক স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ল। মনে হলো যা ও জানতো এতদিন হয়তো তার কিছুই সত্যি না। রাতে ঘুম এলো না তাদের কারোই। দীপক বিছানায় শুয়ে বারবার ভাবতে লাগল, যদি সত্যি ওরা এক রক্তের না হয়, যদি মা কোনো সত্যি গোপন করে গেছে, তাহলে কি মা তাই বারবার বলেছিল দীপ্তির পাশে থাকিস? না, এমনটা হতে পারে না। নিজের ভেতর এমন প্রশ্ন আসতেই ওর শরীর কেঁপে উঠল। মাঝরাতে দরজায় ঠকঠক শব্দ হলো। দীপক উঠে গিয়ে দরজা খুলতেই দেখে দীপ্তি দাঁড়িয়ে, চোখে অজানা ভয়। বৃষ্টি বাড়ছে, দীপ্তি বলল, ঘুমাতে পারছি না। দীপক কিছু না বলে মাথা নেড়ে পাশের ঘরের দরজা খুলে দিল। দুজনেই চুপচাপ বসে রইল। বাইরে মুষলধারে বৃষ্টি। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য দীপ্তির মুখে সেই পুরনো ভয় ঝলসে উঠল। আর সেই এক মুহূর্তে দীপকের মনে হল তারা দুজনেই এক রহস্যের ভেতর আটকে গেছে। একটা নিষিদ্ধ অনুরোধের শিকল তাদের জীবন ঘিরে ফেলেছে, যার রহস্য এখনও অজানা। রাত তখন প্রায় ৩টে বাজে। বাইরে এখনও বৃষ্টি পড়ছে টুকটাপ শব্দে। জানালার কাঁচে জলের রেখাগুলো যেন ভেতরের অস্থিরতার প্রতিচ্ছবি। দীপ্তি এখনও ঘুমায়নি। দীপক পাশের চেয়ারে বসে আছে, হাতে একটা পুরনো কাঠের বাক্স, যা সে সন্ধ্যায় মায়ের ঘরের আলমারির পেছন থেকে পেয়েছিল। বাক্সটার ওপর ধুলোর স্তর, পুরনো কাপড় দিয়ে বাঁধা। দীপ্তির কাঁপা গলায় প্রশ্ন, ওটা মায়ের? দীপক মাথা নাড়ল। হ্যাঁ, এটা হয়তো সেই বাক্স যেটা মা কাউকে দেখাতে চাইতো না। ধীরে ধীরে দড়িটা খুলতেই একগাদা পুরনো কাগজ, কিছু পুরনো চিঠি আর একটা মোটা খাতার মতো ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন আমার সন্তানরাই লেখা পায় তবে জেনে নিও আমি যা করেছি। দুজনেই একে অপরের দিকে তাকালো। দীপ্তির ঠোঁট কাঁপছে। দীপক, দুই পর। দীপক বুকের ভেতরটা শক্ত করে ডায়েরি খুলল। পাতার পর পাতা শব্দে নিস্তব্ধ ঘরটা কেঁপে উঠল। মায়ের হাতের লেখা, আমি রীতা। আমার জীবনের সবচেয়ে বড় পাপ হলো ভালোবাসা। আমি ভালোবেসেছিলাম এমন একজনকে যাকে সমাজ মেনে নেবে না, কিন্তু ও ছাড়া আমি বাঁচতে পারতাম না। আমার সন্তানরা জানবে তাদের জন্ম কোনো অপরাধ নয়। দীপ্তির চোখে জল জমল। কাপা কাপা গলায় বলল, মানে কি মা অন্য কাউকে ভালোবাসতো, বাবা নয়? দীপক কিছু বলল না, শুধু পাতা উল্টাতে লাগল। হঠাৎ এক জায়গায় এসে হাত থেমে গেল। পাতায় লেখা,
আমি আজ সিদ্ধান্ত নিয়েছি দীপককে সত্যিটা বলবো না। ও জানলে হয়তো ঘৃণা করবে আমাকে, কিন্তু সত্যিটা হলো ওর জন্ম দীপ্তির বাবার নয়। দীপ্তি শ্বাসরুদ্ধ হয়ে গেল। মানে? সে চিৎকার করে উঠল। মানে কি দীপক, তুই? বাক্য শেষ করতে পারল না। দীপকের মাথা ঝিমঝিম করছে, বুকের ভেতর রক্ত যেন জমে উঠছে। তাহলে আমরা? তার গলা ভারী হয়ে এলো। দীপ্তি বসে পড়ল মেঝেতে, দুই হাত মুখে। আমরা তো ভাই বোন না। এই এক বাক্যে যেন পুরো পৃথিবী উল্টে গেল। দীপক নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মায়ের সেই হাসিমুখ ছবিটার দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের এমন করে গেলে মা। এরপর আর কেউ কিছু বলল না। বৃষ্টির শব্দের নিচে কেবল নিঃশব্দ কান্না। সকাল হলেই তারা একসাথে থানায় যাবে ঠিক করেছিল, কিন্তু সকালে যখন দীপক ঘুম থেকে উঠল তখন দীপ্তি বিছানায় নেই। জানালার পাশে শুধু একটা নোট। আমি এখন বুঝেছি মা কেন বলতো, আমার সবচেয়ে কাছের মানুষই আমার বিপদ। আমি যাচ্ছি, ফিরে আসবো কিনা জানি না, আমার খোঁজ করো না। দীপক চিঠিটা হাতে নিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘের নিচে যেন সূর্যটা আর উঠতে চাইছে না। নিচের রাস্তায় মানুষের ভিড়, গাড়ির হর্ন, জীবনের শব্দ, সবকিছু চলছেই, কিন্তু দীপকের ভেতরে কিছু একটা চিরদিনের জন্য থেমে গেছে। সে আলমারির দিকে এগিয়ে গিয়ে আবার সেই বাক্সটা খুলল। শেষ পাতাটা পড়ল। যদি আমি না থাকি, আমার সন্তানরা যেন জানে ভালোবাসা পাপ নয়, কিন্তু ভুল সময় জন্মালে তা শাস্তি হয়ে যায়। দীপক ডায়েরিটা বুকে চেপে বসে রইল। চোখের জল আর কণ্ঠের নিঃশ্বাস এক হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু ওর সময় যেন থেমে গেছে সেই রাতেই, যেদিন মা চুপচাপ চলে গিয়েছিলেন, নিজের সঙ্গে এমন এক সত্য লুকিয়ে যা ওদের জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছে। রাতের আকাশে এখনো মেঘ জমে আছে, বাতাসে শীতলা স্পর্শ। দীপক জানালার পাশে দাঁড়িয়ে তাকাচ্ছে, বুকের মধ্যে অদ্ভুত একটা ভার। হঠাৎ দূর থেকে একটি পরিচিত গাড়ির হর্ন শোনা যায়। দীপ্তি এসে দরজায় ঘরে দাঁড়িয়ে বলল, দীপক, আমি ফিরে এসেছি। দীপক ধীরে করে মাথা নাড়িয়ে বলল, দিদি, কোথা থেকে? দীপ্তি চুপচাপ এগিয়ে এসে বলল, সব কিছু জানতে চাই, সব সত্য। মা আমাদের যা লুকিয়ে রেখেছিল, আমি আজ জানতে চাই। দীপক একটি নিঃশ্বাস নিয়ে ডায়েরি খুলে হাতে ধরল। দিদি, মা যে সত্যটা লুকিয়ে রেখেছিল, ওর উদ্দেশ্য ছিল আমাদের রক্ষা করা। সত্যি ভয়ঙ্কর, কিন্তু এটা আমাদের জীবনকে বদলে দেবে। দীপ্তি চোখ বড় করে তাকালো। ভয়ঙ্কর কি সত্য? দীপক ধীরে ধীরে পড়তে শুরু করল। মায়ের ডায়েরিতে লেখা, আমি চাইনি আমাদের সন্তানরা ভুল পথে হোক। জীবনের অনেক অভিজ্ঞতা তারা নিজে থেকে শিখুক, তবে আমার মৃত্যু পর্যন্ত আমি সত্যিটা লুকিয়েছি, যেন কোনো বিপদ না আসে। দীপ্তি শুনতে শুনতে বুক চেপে ধরল, চোখে জল। মানে, আমরা বিপদে ছিলাম? দীপক মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু মা সবসময় আমাদের রক্ষা করেছে। সে চেয়েছিল আমরা বুঝতে পারি ভালোবাসা সত্যিই শক্তিশালী, কিন্তু দায়িত্ব ছাড়া জীবন ধ্বংস হতে পারে। বাইরে হালকা বৃষ্টি নামছে, কিন্তু ঘরে এক অদ্ভুত শান্তি। দীপ্তি ধীরে হাতে ধরে বলল, দীপক, আমি তোমার পাশে থাকব। মা আমাদের যেভাবেই দেখুক না কেন, আমরা একে অপরকে হারাবো না। দীপক হাসল, চোখে গভীর আবেগ। দিদি, আমরা একসাথে সবকিছু মোকাবিলা করব। মা চাইতো আমরা শক্তিশালী হই, ভয়কে জয় করি। দুজন চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। জানালার বাইরে হালকা রোদ ফুটছে, নিঃশব্দ বাতাসে যেন মায়ের হাসির প্রতিধ্বনি। সেদিন থেকে দীপক ও দীপ্তি একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন জীবন শুরু করল, পুরনো রহস্য ও ভয়কে অতিক্রম করে। ভালোবাসা